আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমার হিস্ট্রি দেন নাও চ্যানেলে আজকে আবার স্বাগত জানাচ্ছি। তো এর আগের দিনের ভিডিওতে সিপাহী বিদ্রোহের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি। তোমাদের সিলেবাসের অন্তর্গত সিপাহী বিদ্রোহের প্রকৃতি, শুধু প্রকৃতি না, প্রকৃতি, সিপাহী বিদ্রোহের ফলাফল, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ এবং ফলাফলের মধ্যে যে মহারানীর ঘোষণাপত্র তোমাদের সিলেবাসের অন্তর্গত, সেটা নিয়েও আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আলোচনা শুরু করা যাক। সিপাহী বিদ্রোহের প্রকৃতি দিয়ে শুরু করছি। 1857 সালে বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বাদানুবাদের অন্ত নেই। বিভিন্ন ঐতিহাসিক কিন্তু বিভিন্ন মতবাদ, তাদের নিজের নিজের মতবাদ প্রকাশ করেছেন। অর্থাৎ এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ আছে। এই বিদ্রোহ কি শুধুমাত্র সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ একটা সামরিক অভ্যুত্থান, না ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জাতীয় অভ্যুত্থান, তা নিয়ে কিন্তু বিতর্ক বর্তমানেও চলছে, এখনও চলছে এই বিতর্কটা। বিভিন্ন ঐতিহাসিক এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, গণবিদ্রোহ এই ধরনের নামে অভিহিত করেছেন। সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মতামতগুলি বিশ্লেষণ যদি করা যায়, তাহলে যে দৃষ্টিকোণগুলি সামনে আসে সেগুলো সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করছি। প্রথম যে দৃষ্টিভঙ্গি, যেটা বিভিন্ন ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে এই বিদ্রোহকে কোনো ঐতিহাসিক, বেশ কিছু ঐতিহাসিক এবং চিন্তাশীল ব্যক্তি সিপাহী বিদ্রোহ বলে মনে করেন। তাহলে প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। বেশ কিছু ঐতিহাসিক এবং চিন্তাশীল ব্যক্তি মনে করেন কি, যে 1857 সালের বিদ্রোহ ছিল নিছকই সিপাহী বিদ্রোহ। ইনাদের মধ্যে কারা ছিলেন? আর রবার্টস, চার্লস রেক্স, জন সিলি, জন লরেন্স প্রমুখ। এবং ভারতীয়দের মধ্যে ছিলেন কারা? যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, দাদাভাই নৌরোজি, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আহমেদ প্রমুখরা এই মতের সমর্থক। অর্থাৎ এটা নিছকই সিপাহী বিদ্রোহ, এই মতের সমর্থক ছিলেন এনারা। তবে এর পিছনে যুক্তি ছিল। তাদের যুক্তিগুলো কি ছিল? তারা এই বিদ্রোহকে যে নিছক সিপাহী বিদ্রোহ বলেছেন, তার পিছনে যুক্তি দিয়েছিলেন কি? যেমন 1 নম্বর, তারা বলেছিলেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীদের জন্য এবং সিপাহীদের দ্বারাই সংগঠিত হয়েছিল। অর্থাৎ সিপাহীরাই প্রথম সূচনা করেছিলেন এই বিদ্রোহের, ওই জন্য একে সিপাহী বিদ্রোহই বলতে হবে। 2 নম্বর, যেমন দেশের কোনো রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহকে কিন্তু সমর্থন করেনি। 3 নম্বর, শিক্ষিত এবং সাধারণ মানুষ এই বিদ্রোহ থেকে দূরে সরেছিল। অর্থাৎ সাধারণ মানুষ বা শিক্ষিত সম্প্রদায় কিন্তু এই বিদ্রোহে যোগদান করেনি। রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামরিক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। অর্থাৎ সেনাবাহিনীর শুধু অভ্যুত্থান, এটা সেনাবাহিনীর বিদ্রোহ বলেই তিনি অভিহিত করেছিলেন। কিশোরীচাঁদ মিত্র বলেছেন কি, যে এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভ্যুত্থান, এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না। তাহলে প্রথম যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এই বিদ্রোহের যে প্রকৃতি, সেটাকে বেশ কিছু ঐতিহাসিক এবং বেশ কিছু চিন্তাশীল ব্যক্তি কি বলেছেন? শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলে কিন্তু উল্লেখ করেছেন। দ্বিতীয় যে অভিমত, সেটা হচ্ছে এই বিদ্রোহকে অনেক ঐতিহাসিক এবং চিন্তাশীল ব্যক্তিরা কিন্তু জাতীয় বিদ্রোহ বলেও অভিহিত করেছেন। তাহলে প্রকৃতির যে দ্বিতীয় পয়েন্টটা, অর্থাৎ এই বিদ্রোহের প্রকৃতির কথা যে বলছি, তার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে জাতীয় বিদ্রোহ। ঐতিহাসিক হোমস, আলেকজান্ডার ডাফ, মেলেসান, আউট্রাম প্রমুখ কিন্তু এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেই উল্লেখ করেছেন। এছাড়া 1857 সালে ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় ইংল্যান্ডের টরি দলের নেতা ডিসরেলি 1857 সালের বিদ্রোহকে কিন্তু জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কার্ল মার্কসও একে এক জাতীয় বিদ্রোহ বলে কিন্তু উল্লেখ করেছেন। তাহলে এই যে একে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করা হলো, তার পিছনে তারা অনেক যুক্তি দিয়েছিলেন। সেই যুক্তিগুলো কি? অর্থাৎ সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পিছনে এদের যে যুক্তি, অর্থাৎ এনাদের যে যুক্তি, সেগুলো হলো এই বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও অচিরেই, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভারতের বিভিন্ন স্থানের যে অসামরিক ব্যক্তিবর্গ এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিলেন। অর্থাৎ শুধুমাত্র সামরিক কর্মচারী বা সেনাবাহিনীর সদস্যরা না, সাধারণ জনগণ বা অসামরিক ব্যক্তিবর্গও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল। বিদ্রোহীরা শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে বিদ্রোহে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তিনি কিন্তু কোনো সামরিক ব্যক্তি ছিলেন না। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবোধের সঙ্গে
রাজনৈতিক উদ্দেশ্য মিশেই কিন্তু জাতীয়তাবাদের সৃষ্টি হয়। সেদিক থেকে সিপাহী বিদ্রোহে প্রায় সমগ্র ভারতবাসী ব্রিটিশ শোষণ থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য কিন্তু যোগ দিয়েছিলেন। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যেটা হয়েছিল, সেই আমেরিকার স্বাধীনতার যুদ্ধে সমগ্র দেশবাসী যোগদান না করা সত্ত্বেও যে যুক্তিতে তাকে জাতীয় বিদ্রোহ বলা হয়, সেই একই যুক্তিতে সিপাহী বিদ্রোহকেও কিন্তু জাতীয় বিদ্রোহ বলা হয়, অর্থাৎ বলা যেতে পারে। স্বয়ং লর্ড ক্যানিং এক সরকারি বিবৃতিতে বলেছিলেন যে অযোধ্যা প্রদেশের বিদ্রোহ এক জাতীয় অভ্যুত্থানের আকার নিয়েছে। তাহলে 2 নম্বর পয়েন্টে কি হলো? সিপাহী বিদ্রোহ হলো একটা জাতীয় বিদ্রোহ ছিল। আবার কোনো ঐতিহাসিক বা ব্যক্তিরা বলেছেন কি এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, একে বলেছেন কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে আরও বিখ্যাত ব্যক্তিরা যেমন অধ্যাপক সুশোভন সরকার, ধীরেন্দ্রনাথ মুখার্জি একে জাতীয় মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ বলে কিন্তু উল্লেখ করেছেন। তাদের যে যুক্তিগুলো ছিল, অর্থাৎ তারা যে যুক্তিতে একে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন, সেগুলো কি ছিল? যেমন বিদ্রোহীরা যেভাবে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিল, তার মধ্যে কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষাই ছিল স্পষ্ট। ঐতিহাসিক ট্র্যাভেলিয়ান মনে করেছিলেন কি যে এই বিদ্রোহের সময় সকল ভারতীয় জাতীয় সরকার গঠনের জন্য কিন্তু ব্যাকুল হয়ে উঠেছিল। রজতকান্ত রায় বলেছেন যে তারা হিন্দুস্তানকে বিদেশি শোষণের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেছিল। তাহলে এই যে বিখ্যাত ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা তাদের যুক্তিতে কিন্তু এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। বিনায়ক দামোদর সাভারকারের কথা বললাম, তিনি তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বলেছিলেন কি যে 1857 সালের বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তাকে সমর্থন করেছেন যারা তাদের মধ্যে হচ্ছে অধ্যাপক ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার, PC যোশী, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ। PC যোশী 1857 খ্রিস্টাব্দে তার একটা গ্রন্থে তিনি বলেছিলেন কি, গ্রন্থটার নাম হচ্ছে 1857 ইন আওয়ার হিস্ট্রি, প্রবন্ধ। সেই প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলে কিন্তু উল্লেখ করেছিলেন। সিপাহী বিদ্রোহ সম্বন্ধে পরবর্তী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সেটা হলো সিপাহী বিদ্রোহ ছিল একটি গণবিদ্রোহ। উত্তর এবং মধ্য ভারতের সিপাহীদের সঙ্গে স্থানীয় যারা অধিবাসী ছিলেন তারা কিন্তু যোগ দিয়েছিলেন, দিয়ে একে একটা গণবিদ্রোহের রূপ দিয়েছিল। মুজফ্ফরপুর, সাহারানপুর প্রভৃতি অঞ্চলে একটা গণবিস্ফোরণ ঘটেছিল। সেই সব অঞ্চলের সাধারণ জনগণ কিন্তু সাংঘাতিকভাবে এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল। বিহারের পশ্চিম দিকে এবং পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। ঐতিহাসিক C.A. বেইলি বলেছেন যে এর সূচনা থেকেই গণবিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ একে অপরকে শক্তিশালী করে তুলেছিল। অর্থাৎ সিপাহী বিদ্রোহ সম্পর্কে বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের যে আরেকটি দৃষ্টিভঙ্গি সেটা হলো এই বিদ্রোহ ছিল একটি গণবিদ্রোহ। এই মতের যারা সমর্থক ছিলেন তাদের মধ্যে ছিলেন শশীভূষণ চৌধুরী, রঞ্জিত গুহ, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, রুদ্রাংশু মুখোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিকরা। তাহলে 4 নম্বর যে পয়েন্টটা প্রকৃতি সম্পর্কে সেটা হলো গণবিদ্রোহ। 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সামন্তদের বিদ্রোহ। সামন্ত শ্রেণীর এই বিদ্রোহে যেভাবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছিল সেটা লক্ষ্য করে বিভিন্ন ঐতিহাসিক যেমন ডক্টর রজনীপাল দত্ত, মানবেন্দ্রনাথ রায় প্রমুখ এই বিদ্রোহকে কিন্তু সামন্ততান্ত্রিক অভ্যুত্থানেরই নামান্তর বলেছেন। তাদের মতে তারা কি বলেছিলেন? তাদের মতে বিদ্রোহীরা ব্রিটিশের পরিবর্তে মোগল বা মারাঠাদের নেতৃত্বে সামন্ততান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এটা এই ঐতিহাসিকগণ মনে করেছিলেন। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছিলেন কি যে এই সিপাহী বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র এবং মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। অর্থাৎ সামন্তরা যেহেতু এই বিদ্রোহে যোগ দিয়েছিল সেই কারণেই রজনীকান্ত দত্ত, মানবেন্দ্রনাথ রায় প্রমুখ এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ রূপে কিন্তু অভিহিত করেছেন। তাহলে সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ আমরা লক্ষ্য করেছি সেগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেল। অর্থাৎ প্রথমে বলেছিলাম যে এই বিদ্রোহটাকে বহু ঐতিহাসিক বলেছিলেন কি শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ, মানে সিপাহী বিদ্রোহ। 2 নম্বর কি বললাম? এটি ছিল জাতীয় বিদ্রোহ। 3 নম্বর বলেছি প্রথম স্বাধীনতা যুদ্ধ।
4 নম্বর গণবিদ্রোহ এবং 5 নম্বর বললাম হচ্ছে সামন্তদের বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনাটা কিন্তু হয়ে গেল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ যেটা শুরু হয়েছিল সিপাহীদের দ্বারা, পরে কিন্তু দেশীয় রাজারা তাদের অনুগতদের নিয়ে কিন্তু এই বিদ্রোহে যোগদান করেছিলেন এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কেন্দ্র করে দিল্লিতে যেভাবে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাকে আবার মোগল শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগও কিন্তু বলা যায় না, কেননা নানা সাহেব, লক্ষ্মীবাই, তাতিয়া তোপি, কুনওয়ার সিং প্রমুখ নিজে স্বাধীন হওয়ার জন্য কিন্তু বিশেষ তৎপর হয়ে উঠেছিলেন তারা। আবার এই বিদ্রোহকে কিন্তু প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না, কেননা এই বিদ্রোহে সমস্ত জনগণ সমর্থন কিন্তু করেননি। এই ব্যাপারে দক্ষিণ ভারতের কিন্তু তেমন কোনো তৎপরতা আমরা দেখতে পাই না, অর্থাৎ দক্ষিণ ভারতের জনগণ এই বিদ্রোহে সেইভাবে কিন্তু অংশগ্রহণ করেনি। তাছাড়াও নেপালি, শিখ, রাজপুত, সিন্ধিয়া প্রভৃতি যে দেশীয় রাজ্যগুলো ছিল তারা কিন্তু ইংরেজদেরই সমর্থন করেছিল। তবে সেক্ষেত্রে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নিরপেক্ষতার নীতি অবলম্বন করেছিলেন, অর্থাৎ ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তারা কিন্তু কোনো পক্ষেই না গিয়ে নিরপেক্ষতার নীতি অবলম্বন করেন। শেষে বলা যায় যে 1857 বিদ্রোহের একটা গণচরিত্র ছিল। এই বিদ্রোহে কৃষকদেরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ কিন্তু আজও মেটেনি। তবে আধুনিক কিছু কিছু ঐতিহাসিক যেমন অধ্যাপক ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায়, অধ্যাপক রঞ্জিত গুহ, ডক্টর রুদ্রাংশু মুখোপাধ্যায় প্রমুখ এই সিপাহী বিদ্রোহে সাধারণ মানুষের যে অংশগ্রহণ বা নেতৃত্ব দান এবং তাদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা সেটার উপরেই কিন্তু অধিক গুরুত্ব আরোপ করেছিলেন। রঞ্জিত গুহ, গৌতম ভদ্র, সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রুদ্রাংশু মুখোপাধ্যায়, হরপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ যে আধুনিক গবেষক এবং ঐতিহাসিক তারা কিন্তু বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের বিশ্লেষণে এই সিদ্ধান্ত প্রকাশ করেছেন কি যে এই বিদ্রোহ ছিল অবশ্যই একটা গণবিদ্রোহ। তার কারণ অযোধ্যা, বিহার, দিল্লি, ঝাঁসি এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলের জনগণ কিন্তু ব্যাপকভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। সিপাহীদের লক্ষ্য ছিল হচ্ছে ইংরেজ রাজত্বের অবসান। এই জন্যই সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের বাদশাহ বলে কিন্তু ঘোষণা করেছিলেন। তাহলে অধ্যাপক C.A. বেইলি কি বলেছিলেন যে 1857 বিদ্রোহ কেবলমাত্র একটা আন্দোলন ছিল না, আবার এটি কৃষক বিদ্রোহ বা জাতীয় মুক্তি সংগ্রামও নয়, এর নানা রূপ ছিল। সবশেষে সমস্ত বিতর্ক যদি দূরে সরিয়ে রাখা যায়, এই সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে রেখে বলা যায় কি যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক। তাহলে প্রকৃতি সম্পর্কে কিন্তু আলোচনাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সিপাহী বিদ্রোহের ব্যর্থতা সম্পর্কে একটু আলোচনা করছি তোমাদের সামনে। বিভিন্ন নেতা বা নেতৃত্ব যারা ছিলেন সিপাহী বিদ্রোহে, যারা অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ নেতৃত্ব দিয়েছিলেন, তাদের আত্মত্যাগ এবং বীরত্বের যথেষ্ট নিদর্শন ছিল এবং এই আত্মত্যাগ ও বীরত্বের নিদর্শন থাকা সত্ত্বেও কিন্তু 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছিল। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কি ছিল? এই ব্যর্থতার মূলে কিন্তু একটা দুটো কারণ না, বহু কারণ ছিল এই ব্যর্থতার মূলে। সেই কারণগুলো কিন্তু আমি দুই একটা করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বর কারণ যদি বলতে হয় ব্যর্থতার কারণের মধ্যে, সমন্বয় এবং পরিকল্পনার অভাব। বিদ্রোহী যে নেতা ছিলেন সেই নেতাদের মধ্যে সমন্বয় এবং সুগঠিত যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অভাব ছিল। তাই নির্দিষ্ট সময়ে একই কর্মপন্থা অনুসরণ না করে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ফলে তা দমন করতে কিন্তু ব্রিটিশ বাহিনীকে খুব একটা বেগ পেতে হয়নি। তাহলে 1 নম্বর হচ্ছে ব্যর্থতার কারণের মধ্যে সমন্বয় এবং পরিকল্পনার অভাব। 2 নম্বর ব্যর্থতার কারণ হচ্ছে সর্বভারতীয় ঐক্য সংহতির অভাব। সংহতি ও সর্বভারতীয় আদর্শের অভাব এই বিদ্রোহটিকে কিন্তু শেষ পর্যন্ত সফল হতে দেয়নি। বৃহত্তর জাতীয় আদর্শের পরিবর্তে বিদ্রোহী যারা নেতা ছিলেন, নেতাদের অনেকেই কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সচেষ্ট হয়ে পড়েছিলেন। দেশীয় রাজাদের মধ্যে অসহযোগিতার প্রসঙ্গ টেনে লর্ড ক্যানিং কিন্তু বলেছিলেন যে সিন্ধিয়া যদি বিদ্রোহী পক্ষে যোগ দেন তো কালই আমাকে পোটলাপুটলি বেঁধে দেশ ছেড়ে যেতে হবে। অর্থাৎ এটা থেকেই বোঝা যাচ্ছে যে সর্বভারতীয় ঐক্য এবং সংহতির কিন্তু একটা অভাব ছিল। এটা কিন্তু সিপাহী বিদ্রোহের ব্যর্থতার একটা কারণ। 3 নম্বর ব্যর্থতার কারণ যদি বলতে হয় আধুনিক অস্ত্র এবং রণকৌশলের অভাব। বিদ্রোহীদের ব্যর্থতার অন্যতম কারণ ছিল হচ্ছে অর্থ, রসদ, সমর উপকরণ এবং রণকৌশলের ক্ষেত্রে
উভয় পক্ষের মধ্যে, যে ব্রিটিশ পক্ষ এবং বিদ্রোহীদের পক্ষের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য। ব্রিটিশ পক্ষ যেখানে প্রচুর অর্থ এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও কৌশলের অধিকারী ছিলেন, সিপাহীরা কিন্তু সেরকম তারা, অর্থাৎ তাদের সীমিত অর্থ ছিল, নিকৃষ্ট মানের অস্ত্রশস্ত্র ছিল এবং পুরাতন সেই যুদ্ধ পদ্ধতির উপরই কিন্তু তারা নির্ভরশীল ছিল। অর্থাৎ আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব এবং রণকৌশলের যে অভাব, সেটা কিন্তু সিপাহী বিদ্রোহের ব্যর্থতার একটা কারণ ছিল। 4 নম্বর কারণ যদি বলতে হয়, শৃঙ্খলার অভাব। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যদি সাফল্য লাভ করতে হয়, তাহলে কিন্তু সবসময় একটা শৃঙ্খলা বোধ, আনুগত্য, এইসব গুণের কিন্তু প্রয়োজন হয়, যেটা আমরা বিদ্রোহীদের মধ্যে লক্ষ্য করিনি। অর্থাৎ বিদ্রোহীদের মধ্যে এই শৃঙ্খলার অভাবটা কিন্তু লক্ষ্য করা যায়। 5 নম্বর ব্যর্থতার কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। বিদ্রোহীদের মধ্যে সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল। যেমন লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া তোপি প্রমুখ কী করেছিলেন, নিজ নিজ এলাকায় তারা দক্ষতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু নিজ নিজ এলাকায় দক্ষতার পরিচয় দিলেও সামগ্রিকভাবে কিন্তু বিদ্রোহ পরিচালনা করার ক্ষমতা এবং কৌশল তাদের জানা ছিল না। অপরদিকে যেমন দেখো, লরেন্স, আউটরাম, ক্যাম্বেল, হ্যাভলক প্রমুখ ইংরেজ সেনাপতি, তাদের কিন্তু যথেষ্ট সামরিক দিক দিয়ে তারা দক্ষ ছিলেন এবং তাদের দক্ষতার কাছে কিন্তু এই লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া তোপিয়ানারা অনেক পিছিয়ে ছিলেন, যার ফলে সিপাহী বিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়েছিল। অর্থাৎ সিপাহী বিদ্রোহের আরেকটা কারণ হচ্ছে, 5 নম্বর কারণ যেটা ব্যর্থতার কারণ, সেটা হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। আর সবশেষ যে কারণ সিপাহী বিদ্রোহের ব্যর্থতার, সেটা হলো উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব। ডাক ও তার বিভাগের সাহায্যে ইংরেজরা কী করেছিল, তারা নিজেদের সুবিধার জন্য দ্রুত খবর পেয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নিতে পেরেছিল। এই যে সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ ডাক ও তার, এই সুযোগ সুবিধা থেকে কিন্তু ভারতীয় সিপাহীরা বঞ্চিত হয়েছিল। তাদেরকে কিন্তু ডাক এবং তার যোগাযোগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো তারা ভোগ করতে পারত না। ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থার যে অভাব, এটাও কিন্তু সিপাহী বিদ্রোহের ব্যর্থতার একটা কারণ। আরও অন্যান্য কিছু কারণ আছে, যেমন দেশীয় রাজা এবং জমিদারদের অসহযোগিতা, আঞ্চলিক সীমাবদ্ধতা, অর্থাৎ উত্তরপ্রদেশ এবং তার কাছাকাছি অঞ্চলগুলোতেই কিন্তু বিদ্রোহটা সীমাবদ্ধ ছিল। এছাড়াও বিদ্রোহীদের আলাদা আলাদা উদ্দেশ্য ছিল, অর্থাৎ মুসলিম বিদ্রোহীরা বা মুসলিম সিপাহীরা চেয়েছিলেন কি, মোগল রাজশক্তির পুনঃপ্রতিষ্ঠা ঘটুক। অপরদিকে হিন্দু সিপাহীরা কি চেয়েছিলেন, তারা চেয়েছিলেন পেশোয়া রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হোক। মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু সিপাহী বিদ্রোহকে সমর্থন জানায়নি। তাছাড়া সর্বোপরি সিপাহীদের আক্রমণ সংক্রান্ত কোনো সুষ্ঠু পরিকল্পনাও ছিল না, বা অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই মতো আক্রমণ করার যে ক্ষমতা এবং ইচ্ছা, তাদের কোনোটাই কিন্তু ছিল না। তাই শেষ পর্যন্ত এই সিপাহী বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। তাহলে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কিন্তু তোমাদেরকে বলে দিলাম, যে প্রথম কারণ বললাম সমন্বয় পরিকল্পনার অভাব, দ্বিতীয় কারণ হচ্ছে সর্বভারতীয় ঐক্য সংহতির অভাব, তৃতীয় কারণ আধুনিক অস্ত্র রণকৌশলের অভাব, চতুর্থ কারণ বললাম শৃঙ্খলার অভাব, পঞ্চম কারণ যোগ্য নেতৃত্বের অভাব এবং ষষ্ঠ কারণ হচ্ছে উন্নত যোগাযোগের অভাব। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের ফলাফল। এই যে সিপাহী বিদ্রোহ হলো, সিপাহী বিদ্রোহটার ফলে কি হলো, 1857 খ্রিস্টাব্দের এই যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ফল কিন্তু ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। মহাবিদ্রোহের আদর্শ এবং পরিকল্পনাগুলো কিন্তু পরবর্তীকালে জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল বা অনুপ্রেরণা দিয়েছিল, সেটা আমরা জানি। মহাবিদ্রোহের ফলাফলের মধ্যে যদি বলতে হয়, প্রথমেই যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। সিপাহী বিদ্রোহের পর কিন্তু ব্রিটেনে যে ইংরেজ কর্তৃপক্ষ, তারা ভারতের মতো এই যে সুবিশাল দেশ, এই সুবিশাল দেশের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে রাখার মতো আর ভরসা কিন্তু তারা পেল না। তাই ব্রিটিশ পার্লামেন্টে একটা নতুন আইন পাশ করা হলো। সেই আইনটার নাম কি ছিল, অ্যান অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই যে আইন, অ্যান অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামক এই আইন পাশ করিয়ে ভারতের শাসনভার কিন্তু ইংল্যান্ডের অধীশ্বরী যিনি ছিলেন সেই সময়, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া, তার হাতে তুলে দেওয়া হলো 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট। এই আইনের ফলে এই আইনে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের থেকে নির্বাচিত একজনকে ভারত সচিব পদে নিয়োগ করা হবে এবং তিনি 15 জন সদস্য বিশিষ্ট কাউন্সিলের সাহায্যে ভারত শাসন করবে। তাছাড়া গভর্নর জেনারেল পদটি তুলে দিয়ে এই আইনের মাধ্যমে তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইসরয় পদ সৃষ্টি করা হয়। অর্থাৎ মহাবিদ্রোহের ফলাফলের মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে বুঝতে পারছো যে কোম্পানির শাসনের কিন্তু অবসান ঘটল। 2 নম্বর হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার একটা ঘোষণা, উন্নততর ভারত শাসন আইন প্রতিষ্ঠার লক্ষ্যে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে সর্বপ্রথম ভারতে কিন্তু ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং।
এই যে নবনিযুক্ত ভাইসরয় এই ক্যানিং, তিনি এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে মহারানীর হয়ে একটা ঘোষণাপত্র পাঠ করেছিলেন। সেটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। তাহলে 2 নম্বর ফলাফল হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা। 3 নম্বর হচ্ছে প্রশাসনিক পরিবর্তন। শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য কিছু আইন এবং সনদ আইন কিন্তু পাশ করা হলো তখন, অর্থাৎ প্রশাসনিক পরিবর্তন ঘটানোর জন্য, প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে নতুন নতুন কিছু আইন পাশ করা হলো। 1833 খ্রিস্টাব্দে পাশ হওয়া সনদ আইনে যে কেন্দ্রীকরণ নীতির প্রস্তাব করা হয়েছিল, 1861 খ্রিস্টাব্দে একটা নতুন কাউন্সিল আইন পাশ করা হলো, এবং কাউন্সিল আইনে কিন্তু সেই 1833 খ্রিস্টাব্দের যে সনদ আইন, সেই সনদ আইনের কেন্দ্রীকরণ নীতির যে প্রস্তাব, সেটা কিন্তু বাতিল করে দেওয়া হলো। পরিবর্তে কি করা হলো? পরিবর্তে প্রশাসনকে ভারতীয়করণ এবং বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হয়। বোম্বাই এবং মাদ্রাজ কাউন্সিলকে আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু দান করা হয়। অর্থাৎ 3 নম্বর যে ফলাফল, সেটা হচ্ছে প্রশাসনিক পরিবর্তন ঘটানো। 4 নম্বর হচ্ছে দেশীয় রাজ্যনীতিতে পরিবর্তন। মহাবিদ্রোহের আগে পর্যন্ত দেশীয় রাজ্যগুলোকে রক্ষা করার জন্য কিন্তু ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং সেগুলো ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। কিন্তু মহাবিদ্রোহের পরে ব্রিটিশদের সঙ্গে এদের সম্পর্ক কিন্তু অনেকটা বন্ধুত্বপূর্ণ করার প্রক্রিয়া ব্রিটিশ সরকার শুরু করলেন। লর্ড ক্যানিং তাই দেশীয় রাজাদের ঝড় তুফানের বিরুদ্ধে প্রত্যাশ্রয়ের সম্মুখস্থবাদ বলে উল্লেখ করেছিলেন। কি বলে উল্লেখ করেছিলেন? যে ঝড় তুফানের বিরুদ্ধে প্রত্যাশ্রয়ের সম্মুখস্থবাদ, এ কথা বলেছিলেন। অর্থাৎ 4 নম্বর যে মহাবিদ্রোহের ফলাফল, সেটা হচ্ছে দেশীয় রাজ্যনীতিতে পরিবর্তন, অর্থাৎ দেশীয় রাজ্যগুলোর সঙ্গে একটা সম্পর্কের উন্নতি ঘটেছিল। 5 নম্বর যে পরিবর্তন, সেটা হচ্ছে, বা 5 নম্বর যে ফলাফল, সামরিক সংস্কার। সিপাহী বিদ্রোহের ব্যাপকতা এবং তীব্রতা দেখে কিন্তু ব্রিটিশ সামরিক বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হলো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। ভারতে যে ব্রিটিশ সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীতে ইংরেজ এবং ইউরোপীয় সেনার সংখ্যা কিন্তু বাড়ানো হলো। মহাবিদ্রোহের সময় যেখানে ইউরোপীয় এবং ভারতীয় সেনার সংখ্যা ছিল 45,000 ইউরোপীয় সেনা, এবং ভারতীয় সেনা ছিল 2,38,000। মহাবিদ্রোহের পর কিন্তু এই সংখ্যা দাঁড়ালো কীরকম? ইউরোপীয় সেনার সংখ্যা হয়ে গেল 64,000, এবং ভারতীয় সেনাদের সংখ্যা কমিয়ে করা হলো 1,40,000। গোলন্দাজ বাহিনী যেটা ছিল, সামরিক ক্ষেত্রে যে গোলন্দাজ বাহিনী, সেই গোলন্দাজ বাহিনীতেও ভারতীয়দের নিয়োগ কিন্তু বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ বিভাগ এবং বিভেদ নীতি অনুসরণ করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে আলাদা করা হয়। তাহলে এই সিপাহী বিদ্রোহ কিন্তু একটা যুগের অবসান ঘটিয়েছিল, অর্থাৎ কোম্পানির শাসনের অবসান ঘটল, এবং মহারানী ভিক্টোরিয়ার, অর্থাৎ ইংল্যান্ডের যে অধীশ্বরী, তার শাসন প্রবর্তন হলো এই সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে। তাহলে সিপাহী বিদ্রোহ একটা যুগের অবসান ঘটানোর পাশাপাশি আর একটা নতুন যুগের সূচনাও ঘটিয়েছিল। ব্রিটিশকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই যে মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় আন্দোলনের মুখোমুখি কিন্তু হতে হয়েছিল। অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে মধ্যবিত্ত শ্রেণী, তাদের নেতৃত্বে কিন্তু একটা জাতীয় আন্দোলন পরবর্তীকালে গড়ে উঠেছিল, যার সম্মুখীন কিন্তু হতে হয়েছিল ব্রিটিশ বাহিনীকে। গুরুত্বের বিচারে কিন্তু সিপাহী বিদ্রোহকে ঐতিহাসিক বিপিনচন্দ্র একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কি, যে দেশকে রক্ষা করার এক আন্তরিক প্রয়াস হলো এই বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের তোমাদেরকে কারণ বলেছি প্রথমে, তারপর প্রকৃতি বলে দিলাম, ব্যর্থতার কারণ বললাম, মহাবিদ্রোহের ফলাফল কিন্তু হয়ে গেল। এরপরে আরেকটু বলে দিই, এরপরে যেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসে, যে মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্রটা কী ছিল সেটা একটু আগে যদিও একটু বললাম তোমাদেরকে, ঘোষণাপত্র সম্পর্কে ডিটেলসে বলা হয়নি, একটু বলে দিচ্ছি। যে মহাবিদ্রোহ দমন করার পর ভারতে যে ব্রিটিশ শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছিল, সেই পরিবর্তনের ক্ষেত্রে কি হলো? পরিবর্তনটা কি? যে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে ভারতে ভাইসরয় রূপে প্রথম জয়েন করেছিলেন কে, বা ভাইসরয় রূপে প্রথম যে এলাহাবাদে অনুষ্ঠিত দরবার, সেখানে এই ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন? মহারানীর ঘোষণাপত্র লর্ড ক্যানিং। এলাহাবাদে যে দরবার হয়েছিল প্রথম, সেখানে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর যে ঘোষণা ছিল, সেই ঘোষণাপত্রটা পাঠ করেছিলেন হচ্ছে মহারানীর প্রতিনিধি হিসাবে লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহ ঘটে যাওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ ঔপনিবেশিক ভারতের শাসনভার কিন্তু একটু আগে যেটা বলেছি তোমাদেরকে, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে দিতে আর সাহস পেল না। ব্রিটিশ কর্তৃপক্ষ কি করলো? ব্রিটিশ পার্লামেন্টে একটা নতুন আইন পাশ করলো, সেটা বলেছি তোমাদেরকে, অ্যান অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এই আইনের বলেই কিন্তু ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। ইংরেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল কি, যে এখন থেকে ঔপনিবেশিক ভারতবর্ষ শাসন করবে
ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী থেকে নির্বাচিত একজন সচিব। এই সচিবকে কিন্তু শাসন কার্যে সাহায্য করার জন্য তোমাদের আগে বলেছি যে 15 জন সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল থাকবে। তাহলে এভাবেই কিন্তু মহারানীর প্রতিনিধি রূপে গভর্নর জেনারেল ভাইসরয় উপাধি ধারণ করে ঔপনিবেশিক ভারতের এই প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনটাকে পরিচালনা করবে। ঘোষণাপত্রের সুপারিশগুলো কী ছিল, ঘোষণাপত্রে কি কি বলা ছিল? ওই ঘোষণায় বলা হয়েছিল 1 নম্বর যেমন কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে আনা হয়েছে, এখন থেকে গভর্নর জেনারেল ভাইসরয় হিসেবে পরিচিত হবে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে এবং দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি ইতিপূর্বে যেসব চুক্তি করেছে সেগুলি মেনে চলা হবে। 3 নম্বর দেশীয় রাজন্যবর্গ দত্তক গ্রহণ করতে পারবে। 4 নম্বর বিদ্রোহে প্রত্যক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া আর সবাইকেই মুক্তি দেওয়া হবে। বাজেয়াপ্ত যে সম্পত্তিগুলো ছিল অর্থাৎ বাজেয়াপ্ত সম্পত্তিও সেই রাজাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। নতুন 5 নম্বর যেটা, যে নতুন কোনো রাজ্য দখল কিংবা দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু আর ইংরেজ সরকার বা ইংরেজ কোম্পানি কোনো হস্তক্ষেপ করবে না। 6 নম্বর বলা হলো কি, যে জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয়দের যোগ্য সরকারি চাকরি দেওয়া হবে। এবং 7 নম্বরে বলা হলো যে ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে সরকার আর কোনো রকম হস্তক্ষেপ করবে না। তাহলে এটা কিন্তু এই মহারানীর ঘোষণাপত্র হয়ে গেল, অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রে যে সুপারিশ সেগুলো কিন্তু হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দীর্ঘ 100 বছরের অপশাসনের যে ক্ষত, সেই ক্ষতে প্রলেপ দিতে এই যে ইংল্যান্ডের অধীশ্বরী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রে কিন্তু ভারতীয়দের বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন, কিন্তু ওইসব প্রতিশ্রুতি কোনোটিই কিন্তু সঠিকভাবে পরবর্তীকালে পালিত হয়নি। তাই ঐতিহাসিক বিপিনচন্দ্র এই মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলে কিন্তু উল্লেখ করেছিলেন, অর্থাৎ পলিটিক্যাল ব্লাফ বলেছিলেন হচ্ছে ঐতিহাসিক বিপিনচন্দ্র। অন্যদিকে কিন্তু ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গিতে এটি ভারতের ম্যাগনা কার্টা হিসেবে বিবেচিত হয়, কারণ এই ঘোষণায় 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন যে আইনটা প্রবর্তন হয়েছিল সেই আইনের পূর্ব পর্যন্ত কিন্তু এদেশে প্রায় 60 বছরের ব্রিটিশ শাসনের ভিত্তি রচনা করেছিল কিন্তু এই মহারানীর ঘোষণাপত্র। তাহলে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে হয়ে গেল, তোমাদের সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনাটা শেষ হয়ে গেল। এর আগের ভিডিওতে তোমাদেরকে সিপাহী বিদ্রোহের কারণ বলেছিলাম, এই ভিডিওতে সিপাহী বিদ্রোহের প্রকৃতি, সিপাহী বিদ্রোহের ফলাফল, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, মহারানীর ঘোষণাপত্র, এই আলোচনাগুলো কিন্তু শেষ হয়ে গেল। তাহলে বাড়িতে ভালো করে বইগুলো, তোমাদের যে পাঠ্য বইগুলো আছে একটু দেখে নেবে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর সিপাহী বিদ্রোহ থেকে তোমাদের পরীক্ষাতে যে কোনো ধরনের কোশ্চেন আসলে যে ধরনের আলোচনা আমি করে দিলাম, আশা করি সব কোশ্চেনের উত্তর দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।